রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। দুর্নীতি আর যোগসাজশে স্বাস্থ্য খাতকে গিলে চুষে খেয়েছেন ঠিকাদার থেকে কেরানি পর্যন্ত। এবার আলোচনায় নতুন যুক্ত হলেন তাদের সহযোগী ড্রাইভার। সবাইকে অবাক করে শত কোটির মালিক এই মালিক ড্রাইভার, যিনি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক কজন মহাপরিচালকের গাড়ি চালাতেন। টিআইবি বলছে এদের পেছনের পৃষ্ঠপোষকদের বের করলেই ভাঙবে এই অনিয়মের সিন্ডিকেট। ফখরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। স্বাস্থ্য খাতকে দুর্নীতিতে চুষে শত থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন ঠিকাদার থেকে কেরানি পর্যন্ত। তবে কজন ভেবেছেন দুর্নীতিতে সরকারি ড্রাইভারও হতে পারেন শত কোটির মালিক? অবাক করা এই দৃষ্টান্ত আপাতত এই মালিক ড্রাইভারেরই। যেন তেন নন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক 3 মহাপরিচালকের গাড়ি চালিয়েছেন। অভিযোগ 38 বছরের চাকুরিকালে তিনি নিজের আধিপত্য গুছিয়ে নেন। প্রাথমিক অনুসন্ধানে মিলেছে রাজধানীর তুরাগ দক্ষিণ পাড়ায় 7 তলা বিলাসবহুল বাড়ি, একই এলাকায় 24টি ফ্ল্যাট ও 10 কাঠার প্লট, আর 15 কাঠার উপরে গড়েছেন বিশাল ডেইরি ফার্মও। সাধারণ একটা মানুষে এখান থেকে ফার্মে যেত দুধ বিক্রি করার জন্য, আর ড্রাইভার সে মানে সম্পদ যে তার কম সীমিত, মানে এই বাড়িটা ছাড়া বা ওই ফার্ম 5 কাঠা 4.5 কাঠা 5 কাঠা না 4.5 কাঠা এইটা ছাড়া আমার বাবার কিছুই নেই। একটি দুটি নয়, রাজধানীর হাতিরপুলে তুলেছেন 10 তলা বিশিষ্ট আরেক বিলাসী ভবন। নামে বেনামে বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ। নিজে ড্রাইভার হয়েও ব্যক্তিগত ড্রাইভার রেখে চড়তেন সরকারি বিলাসবহুল পাজেরো জিপে। দুর্নীতির মধুচন্দ্রিমা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চলছে। এই দুর্নীতি থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে দুর্নীতির শেকড় কত দূরে যাচ্ছে। এই উন্নয়নের পাশাপাশি আমরা যদি দুর্নীতি রোধ করতে না পারি তাহলে কিন্তু উন্নয়ন ব্যর্থ হবে। স্বাস্থ্যের নিয়োগ পদ্ধতিতে সুস্পষ্ট প্রভাব দেখানো মালিক অধিদপ্তরের টেন্ডারেও কমিশন নিতেন বলে অভিযোগ আসছে। র্যাবের হাতে আটক হবার পর আসছে এরকম নানা তথ্য। তবে স্বাস্থ্য অধিদপ্তরে মালিকের মূল হোতা টেন্ডারবাজির মাফিয়া মিঠু গংরা এখনও ধরাছোঁয়ার বাইরে। হাসপাতালের ঠিকাদারি বাগিয়ে সরঞ্জাম নিম্নমানের সরবরাহ করে কোথাও না করেই হাতিয়েছেন হাজার কোটি টাকা। মিঠুরি আরেক সহযোগী আফজাল রুবিনা দম্পতি অধিদপ্তরের কেরানি হয়েও কামিয়েছেন শত শত কোটি টাকা। রাজধানীতে মিলেছে তাদের একাধিক আলিশান বাড়িও। প্রত্যক্ষভাবে আজকে মালিক বা আফজালের বিচার করা, জবাবদিহিতা নিশ্চিত করা যেরকম অপরিহার্য, একই সাথে এদেরকে যারা সুযোগ করে দিয়েছেন তাদের পেছনে যারা রাঘব বোয়াল, রুই কাতলা, তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তাহলেই দুর্নীতি নিয়ন্ত্রিত হবে। অন্যথায় দুর্নীতি যেভাবে চলছে সেটি আরও বিকশিত হওয়ার ঝুঁকি রয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিতে এই খাতে দুর্নীতির দুষ্টচক্র ভাঙার বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনা পরবর্তী অর্থনীতিতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে শিগগিরই নতুন প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিনিয়োগের বাধা চিহ্নিত করে তা সমাধানে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম। করোনা পরবর্তী অর্থনীতি গতিশীল করতে বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করে অর্থনৈতিক অঞ্চলগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আংটারের পূর্বাভাস বলছে করোনা মহামারীর কারণে এবছর বিশ্বব্যাপী বিনিয়োগ কমে যেতে পারে 40%। তারপরও করোনা পরবর্তী বিদেশি বিনিয়োগ আকর্ষণে বড় প্রস্তুতি ও প্রতিযোগিতায় থেমে নেই প্রতিবেশী ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগী দেশগুলো। এক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশে বিনিয়োগের বাধা দূর করতে গত মাসে ব্যবসায়ী বাস্তবায়নকারী সংস্থা বিডা সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বিশেষ বৈঠক হয় প্রধানমন্ত্রী কার্যালয়ে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্দেশনা দেন বিনিয়োগের বাধা কাটিয়ে উঠতে জোরালো প্রস্তুতি নেয়ার। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে বিনিয়োগে গতি বাড়াতে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঘোষণা আসছে বিশেষ প্যাকেজের। আমাদের প্রতিযোগী যে সকল দেশ আছে ওই সকল দেশ যে ধরনের ইনসেনটিভ দেয় আমাদেরকে ওই ধরনের ইনসেনটিভ দিতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় কাজ করছে এবং একটি ইনসেনটিভ প্যাকেজ তৈরি করার প্রস্তুতি চলছে আসলে।
বেজার হিসেবে অর্থনৈতিক অঞ্চলে এখন পর্যন্ত বিনিয়োগ প্রস্তাব এসেছে প্রায় $22 বিলিয়ন, যেখানে বেসরকারি খাতের বিনিয়োগ প্রস্তাব $3 বিলিয়ন কিছু বেশি। তবে গত এক বছর ধরে জমির ইজারা মূল্যের ওপর 15% ভ্যাট জারি করায় অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা, যা সমাধানের অপেক্ষায় বিনিয়োগকারীরা। কনসিস্টেন্সি অফ পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে নতুন করে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 15% ভ্যাট ধরা হয়েছে। তো এই বিষয়গুলোকে আমরা মনে করি যে এই মুহূর্তের জন্য এটি সঠিক হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর গোচর এটি নিয়েছি এবং বলেছি যেন এটি প্রেডিক্টেবল হয়, অর্থাৎ একটা পলিসি করলে পরে এটি সবাই জানবে এবং এটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এটি যেন থাকে। বিদেশি বিনিয়োগ টানতে প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠকের পর প্রতিযোগী দেশের সাথে তাল মিলিয়ে নীতি কাঠামো বাস্তবায়ন এবং বিনিয়োগ পরিবেশের উন্নয়নে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। আমরা বিনিয়োগ অর্জন করতে চাই, সেটা হচ্ছে মুদ্রা কথা, কিন্তু এর জন্য যে ছোটখাটো ঝামেলাগুলো আছে সেইটা আমরা শর্ট আউট করবো, সেটা থেকে বেরিয়ে আসবো যাতে করে আমরা বিদেশি ইনভেস্টমেন্টকে আকৃষ্ট করতে পারি। শুধুমাত্র শিল্প মন্ত্রণালয় প্রায় 50টি এমইউ এবং কন্ট্রাক্ট সাইন করছে, যেগুলো এবছরই বিনিয়োগে যাবে। এটা ডাইরেক্ট এফডিআই। দেশে বিনিয়োগ আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যার বাস্তবায়ন হলে বছরে $40 বিলিয়ন রপ্তানি আয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। রাসায়নিক বিস্ফোরণের চরম ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর ও আশেপাশের এলাকা। যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণ সহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা করছে খোদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গেল প্রায় 3 দশকের জমা ক্ষতিকর রাসায়নিক মালামালের বিপুল মজুদ দ্রুত সরাতে কাস্টমসকে অনুরোধ জানিয়েছে তারা, তবে এখনও নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। বন্দর ব্যবহারকারীরা বলছেন গাফিলতির কারণে ঘটতে পারে ভয়াবহ কোনো দুর্ঘটনা। চট্টগ্রাম থেকে নয়ন বুরাজকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে ক্ষতিকর রাসায়নিক মালামাল আনা হলেও আমদানিকারকরা তার নিয়ম মেনে ছাড়িয়ে নিয়ে যাননি। এসবের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বিস্ফোরক, বিপজ্জনক গ্যাস, দাহ্য পণ্য, বিষাক্ত তেজস্ক্রিয় পণ্য ও জার দ্রব্য, যা আটকা পড়ে বন্দরের শেডে। এছাড়া সাম্প্রতিক সময়ে বিপজ্জনক রাসায়নিক দ্রব্যাদি ব্যাপক হারে আমদানি হচ্ছে, ফলে বন্দরে তৈরি হয়েছে উচ্চ নিরাপত্তা ঝুঁকি। কিছুদিন আগেও বন্দরে এক শেডে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে। এছাড়া সম্প্রতি লেবানন বন্দরে ব্যাপক বিস্ফোরণের পর কিছুটা নড়েচড়ে বসে বন্দর কর্তৃপক্ষ। রাসায়নিক দ্রব্য অপসারণে কাস্টমস কর্তৃপক্ষকে চিঠিও দেয় তারা। অগস্ট মাসের 9 তারিখ এবং 19 তারিখ পরপর 2টি চিঠি দিয়েছি এই অকালস্কৃত পণ্যগুলা যেগুলা নিলামযোগ্য সেগুলো নিলাম করার জন্য, যেগুলো ধ্বংসযোগ্য সেগুলো ধ্বংস করার জন্য। কাস্টমস কর্তৃপক্ষ বলছে নিলামে কিছু কিছু রাসায়নিক উঠছে। বেশিরভাগ রাসায়নিক নিলামে না গেলেও ধ্বংস করা হবে, তবে কবে নাগাদ ধ্বংস করা হবে তা অজানাই। ওই চিঠিতে যেই রাসায়নিক পণ্যগুলোর কথা বলা আছে এর মধ্যে অনেকগুলো দেখা গেছে আনম্যানিফেস্টেড অথবা আনকাউন্টেড, এগুলো আমরা সামনে ধ্বংস করে দেব। আনম্যানিফেস্টেড থাকলে আমরা এটা নিলামে নিতে পারি না। 1992 সালে আমদানি করা রাসায়নিক এখনও বন্দরে পড়ে থাকায় হতাশ বন্দর ব্যবহারকারীরা। যেগুলি পড়ে থাকবে 1 মাসের উপরে স্বাভাবিক নিয়মে সেটা অকশনে যাওয়ার কথা। এখন বন্দর কর্তৃপক্ষ, এখন কাস্টমস কর্তৃপক্ষ যদি অকশনে না দিয়ে থাকে সেটা তাদের দায়িত্ব। বন্দর থেকে দ্রুত এসব রাসায়নিক জরিপ করে সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অবশ্যই এটা বড় ঝুঁকি, এটাকে ভালো করে সার্ভে করতে হবে। প্রতিটা কেমিক্যাল ভালোভাবে দ্রুত সম্ভব সার্ভে করে বিক্রমটা কোনটা কার্বনিকভাবে রাখা হয়েছে আর এইভাবে এটাকে যথাযথ পরিবেশে রাখতে হবে। বিপজ্জনক এবং বিস্ফোরক জাতীয় পদার্থ কিংবা অগ্নিকাণ্ড ঘটতে পারে, এই ধরনের বিষয়গুলি কিন্তু বেশি দিন বন্দরে রাখার নিয়ম নেই। চট্টগ্রাম বন্দরের 14টি শেড ও বিভিন্ন ইয়ার্ডে বর্তমানে নিলামযোগ্য পণ্য আছে প্রায় 5000 কন্টেইনার। বৈরুতের মতো পরিস্থিতি এড়াতে বিপজ্জনক পণ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করার পরামর্শ বন্দর ব্যবহারকারীদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, পাবনা 4 আসনের উপনির্বাচন আজ সকাল 9টায় ভোট নেওয়া শুরু হয়েছে। একটানা ভোট নেওয়া হবে বিকেল 5টা পর্যন্ত। এই ব্যাপারে বিস্তারিত জানাতে পাবনা থেকে টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেউল হক রানা। রানা, উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন আর নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানতে চাই আপনার কাছে।
তন্ময়, আপনি যেমনটা বলছিলেন যে ভোট গ্রহণ শুরু হয়েছে প্রায় 1.25 ঘন্টা আগে, সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। আমি এখন দেখছি ঈশ্বরদী সরকারি কলেজ কেন্দ্রে, এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার দানিয়াতুল আলম শামীম, উনি আমাকে জানালেন যে ওনার এই কেন্দ্রের ভোটার সংখ্যা 3401 জন। গত 1 ঘন্টায় 227টির মতন ভোট পড়েছে। উনি বললেন যে এই সংখ্যা আরো বাড়ছে, ভোটারদের উপস্থিতি বাড়ছে, সেটা আমরা নিজেরাও দেখতে পাচ্ছি। ভোটার বাড়ার সঙ্গে সঙ্গে গত 1 বা 1.25 ঘন্টায় এই নির্বাচনী এলাকার 129টি ভোট কেন্দ্র ঈশ্বরদী এবং আটঘরিয়া উপজেলার, এই 129টি ভোট কেন্দ্রের কোন এলাকা থেকে আমরা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি। রাস্তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি টহল আছে। প্রত্যেকটি ভোট কেন্দ্রের ভেতরে পর্যাপ্ত পুলিশ এবং আনসার সদস্যরা আছেন। যদিও বলা হয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে এই করোনাকালে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, কিন্তু আসলে ভোটারদের মধ্যে সচেতনতা বলা হোক বা নেতাকর্মীদের সেভাবে নির্দেশনা না থাকায় সেটা আসলে অনেক ক্ষেত্রে মানা সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি খুব একটা বেশি না হলেও আশঙ্কা করা হচ্ছে ভোটার উপস্থিতি যখন বাড়বে তখন এই সামাজিক দূরত্বের কোনো বালাই থাকবে না। তারপরেও মোটামুটি মানুষজন আগ্রহ নিয়ে আসছেন এবং বাইরে থেকে এখন পর্যন্ত কোনো খারাপ সংবাদ পাওয়া যায়নি, এটাই বড় কথা। এভাবে চলতে পারলে পরে আশা করা যায় যে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। রানা, আপনাকে ধন্যবাদ। পাবনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার উপনির্বাচনের সর্বশেষ খবরাখবর জানাবার জন্য যাচ্ছি পরবর্তী সংবাদে। আরও 1 দফা সময় বেড়েছে বাসের জন্য আলাদা লেন তৈরির বিআরটি প্রকল্পে। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত 20 কিলোমিটার এই লেন তৈরির সময়সীমা ছিল 2020 সালের মধ্যে, কিন্তু প্রকল্পের অগ্রগতি মাত্র 45 ভাগ। এখন 4র্থ দফা লক্ষ্যমাত্রা 2022 সালের এপ্রিল, যে কারণে ব্যয় বাড়ছে কিছুটা। প্রকল্প পরিচালক আশাবাদী যে এই সময়ের মধ্যে এবার অন্তত শেষ হবে এই কাজ। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত পুরো সড়কই এমন ব্যস্ত দিন রাতের বেশিরভাগ সময়। এই অবস্থার মধ্যে এই পথে চলছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ। যান চলাচলের মধ্যে প্রত্যাশামতো না হলেও এগুচ্ছিল বিআরটি প্রকল্পের কাজ। এর মধ্যে করোনার থাবায় আরও কমে প্রকল্পের অগ্রগতি, কিন্তু এখন করোনা বাস্তবতা মেনেই গতি বাড়ানোর চেষ্টা চলছে প্রকল্পে। করোনার মধ্যে কাজকাম করতে সবাই আগ্রহী না, আমাদের অফিসিয়ালি ভাবে কোনো টেস্ট করানো হয়নি। 2012 সালে শুরু 2040 কোটির এই প্রকল্প শেষের কথা ছিল 2016 সালে, কিন্তু নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ বাড়ে 2018 সাল পর্যন্ত। খরচ বেড়ে দাঁড়ায় 4265 কোটিতে, কিন্তু তাতেও আলোর মুখ দেখেনি বহুল প্রত্যাশিত এই প্রকল্প। আবারও লক্ষ্যমাত্রা বেড়ে 2020 সালের জুন, কিন্তু সময় শেষ হলেও শেষ হয়নি কাজ। আরেক দফা সময় বেড়ে প্রকল্প শেষের নতুন টার্গেট এখন 2022 সালের এপ্রিল। আমার 22 জুনের মধ্যে আমি আশা করি শেষ হয়ে যাবে। বাজেট তো আমাদের খুব একটা বেশি বাড়বে না, আশা করি খুব একটা, ধরেন ট্যাক্সের জন্য কিছু বাড়বে আর কিছু কাজের যদি ভেরিয়েশন হয় তখন কিছুটা বাড়তে পারে। টঙ্গীতে 10 লেন বিশিষ্ট উড়াল সড়ক সহ পুরো পথে চলমান 6টি ফ্লাইওভার নির্মাণ কাজ। বাসের জন্য আলাদা এই লেন প্রকল্প শেষ হলে ঢাকা গাজীপুর যাতায়াতে থামতে হবে না কোনো যানবাহনকে। আসল যেই বিআরটি 3 করার কথা ছিল কেরানীগঞ্জ থেকে এয়ারপোর্ট পর্যন্ত, সবচেয়ে জরুরি যেটা ছিল সেইটা না করে তার সাথে লেজ লাগিয়ে এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত করা হচ্ছে খণ্ডিত, তাও আবার শহরের বাইরে। এটার ব্যবস্থা করে আমি যদি ভাবনায় রাখি ঢাকা শহরের যানজট কমে যাবে, তাহলে কিন্তু এটা একটা ভুল ধারণার মধ্যে আমরা থাকবো। পুরো 20.5 কিলোমিটার পথে 19টি বিআরটি স্টেশন নির্মিত হবে। প্রকল্প শেষে তাই দীর্ঘমেয়াদে স্বস্তি পেতে পারেন এই পথের লাখ লাখ যাত্রী। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন সব মিলিয়ে এখন পর্যন্ত কাজের অগ্রগতি 45 ভাগ, তবে বাকি 55 ভাগ কাজ শেষ করতে সময় বাকি 2 বছরেরও কম। আর তাই করোনা পরিস্থিতির উপরে নির্ভর করছে এই সময়ের মধ্যেও প্রকল্প শেষ হবে কিনা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির পর সংবাদ দিয়ে সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ।
শুক্রবার রাতে সাভারের হেমায়তপুরের মোল্লাপাড়ায় বাসা বাড়ির গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 3 জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অপর আর একজন দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও দগ্ধরা সবাই টাইলস মিস্ত্রি। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, গ্যাস লিকেজের সর্বশেষ কি খবর রয়েছে? প্রত্যক্ষদর্শী এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কি বলছেন? ধন্যবাদ তন্ময়। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়তপুর মোল্লাপাড়া এলাকায়। আপনারা জানেন যে গ্যাস লিকেজ ঘটনায় কিন্তু 2 জন দগ্ধ হয়ে মারা গিয়েছে এবং একজন কিন্তু আশঙ্কাজনক হাসপাতালে এখনো ভর্তি রয়েছে। এবং আপনারা জানেন যে এই যে গ্যাস লিকেজের ঘটনায় নারায়ণগঞ্জের মসজিদে যে বিস্ফোরণের ঘটনা, ঠিক তার 1 মাসের মধ্যেই কিন্তু রেশ কাটতে না কাটতে ঠিক আবারও কিন্তু এইভাবে অবৈধ গ্যাস লাইন সংযোগ যারা নিয়েছেন তারা কিন্তু ঠিক এই যে ভবনে দাঁড়িয়ে আছি সেই ভবনের এটাতে একটা 3তলা বাড়ি, সেখানে নিচতলায় কিন্তু যেখানে গ্যাস লাইন দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু গ্যাস লিকেজ হয়ে কিন্তু 2 জন মারা গেছে এবং দগ্ধ হয়ে কিন্তু তারা হাসপাতালে মৃত্যুর সংখ্যায় এখনো একজন পাঞ্জা লড়ছে। এবং আমরা একটু দেখাতে চাই যে বাড়িতে যেখানে আসলে ঘটনাটি ঘটেছে এবং এইটা একজন ইঞ্জিনিয়ার মাসুদ রানার বাড়ি, সেই বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে। এবং আমরা একটু সরাসরি দেখাতে চাচ্ছি যে এই যে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে এখানে রান্না করতে এবং এই যে গ্যাস এইখানে ঠিক এইখান থেকে গ্যাস বেরোতে এবং গ্যাস বেরোনোর পরেই কিন্তু পুরা ঘরটি আসলে গ্যাসে ভরপুর হয়ে যায় এবং ভোরবেলায় তারা আসলে রাঁধতে এসে কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটে 3 জনে কিন্তু দগ্ধ হয়, তার মধ্যে 2 জন কিন্তু মারা গেছে এবং একজনের নাম হচ্ছে হৃদয় আর একজনের নাম ফরিদ, তারা মেডিকেলে রয়েছে এবং আরেকজন হাবিব নামে একজন রয়েছে। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা এই যে চাচা আপনার সাথে একটু কথা বলি। আপনারা তো দেখছেন, কি অবস্থায় দেখেছেন এখানে আসলে মৃত্যুর কারণটা কি হচ্ছিল? আমি তো ওইলে চিড়ি হওয়ার পরে আমি চেতন ভেতরে ঘুমিয়ে আসছিলাম, থাকার পরে এসে দেখলাম চিৎকার করতে আছে আর পানি ঢালছে। তখন পানি ঢালার পরে বাড়িওয়ালা ওই গেছে, গাড়ি আনবে গেছে। গাড়ি আনার পরে 15-20 মিনিট পরে গাড়ি দিয়ে নিয়ে গেছে ঢাকা মেডিকেলে। মারা গেছে না, তখন মারা যায়নি, পরে কালকে শুনলাম যে মারা গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বললেন, এখানে তারা কিন্তু আসলে তাদেরকে উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছিলেন এবং সেই ঘটনায় কিন্তু 2 জন মারা গেছে। এই ছিল আমার কাছে সাভারে অবৈধ গ্যাস সংযোগ লাইনের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। তন্ময়, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে নাজবুল যুক্ত হওয়ার জন্য। এবার দর্শক যুক্ত হতে চাই সিরাজগঞ্জে। সেখানে উজানে ঢল ও ভারী বৃষ্টিপাতে 5ম দফায় বন্যা কবলিত দেশের উত্তরাঞ্চল। গত 24 ঘন্টায় তিস্তার পানি কিছুটা কমলেও ধরলা যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। লক্ষাধিক মানুষ আবারও পানিবন্দী। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা জানতে চাই আপনার মাধ্যমে। রাখি যে 5 দফা বন্যায় কিন্তু সিরাজগঞ্জের যে যমুনাপাড়ের মানুষ রয়েছে তারা কিন্তু এই বন্যা এবং ভাঙনের কারণে কিন্তু আসলে একেবারে দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে। একদিকে যমুনার ভাঙনে কিন্তু আসলে প্রতিদিন বিলীন হচ্ছে বসতভিটা এবং মানুষজন কিন্তু একেবারে নিঃস্ব হয়ে পড়ছে। অন্যদিকে বন্যার কারণে কিন্তু সিরাজগঞ্জের লক্ষাধিক মানুষ কিন্তু এখনো পানিবন্দী রয়েছে। এই সমস্ত বসতভিটায় কিন্তু পানি নেমে গিয়েছিল এবং তারা কিন্তু ঘরে উঠেছিল। আবার কিন্তু এই সমস্ত যারা বসতভিটায় মানুষ রয়েছে তারা কিন্তু আবার অবদাবাদে আশ্রয় নিয়েছে এবং করোনায় কর্মহীন এবং কর্ম না থাকে এরা কিন্তু নিদারুণ কষ্টের দিন যাপন করছে। মাত্র 3 মাস আগে 3 মাসের মধ্যে শুধু একবার করে 10 কেজি চাল কিন্তু দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু সরকারি কোনো সহযোগিতা এদের ঘরে পৌঁছেনি, যে কারণে কিন্তু তারা নিদারুণ কষ্টের দিন যাপন করছে। এদের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে ওষুধের সংকট এবং সার্বক্ষণিক পানিতে থাকায় কিন্তু হাত পা ঘা সহ নানান সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও যে চরাঞ্চল রয়েছে, চরাঞ্চলের যে নিম্নাঞ্চলের ফসল রয়েছে, কৃষকরা কিন্তু আসলে
আসলে তৃতীয় দফা বন্যার পরে নতুন করে কিন্তু আসলে ফসল ফলানোর চেষ্টা করেছিল, বাদাম, আমন ধান রোপণ করেছিল, সেই যে শাকসবজি রোপণ করেছিল সেই শাকসবজি কিন্তু তলিয়ে নষ্ট হয়ে গেছে। এই কারণে তো কৃষকরাও চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই শাকসবজি নষ্ট হওয়ার কারণে কিন্তু বাজার মূল্য কিন্তু আসলে শাকসবজির দাম কিন্তু আসলে দ্বিগুণ বেড়ে গেছে, এবং যে এই বন্যার কারণে কিন্তু চালের দামও বেড়ে গেছে। এই অবস্থায় কিন্তু এই বন্যা কবলিত যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু আসলে নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছে। এই অবস্থায় কিন্তু সরকারি যে সহযোগিতা সেই সহযোগিতা কিন্তু আসলে তারা দাবি করেছেন। তাদের কথা যে প্রতি বছরই যে বন্যা হয়, এই বন্যার কারণে যে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতি কিন্তু আসলে তারা কাটিয়ে উঠতে পারে না। কাটানোর জন্য কিন্তু তাদেরকে সুদের ঘানি টানতে হয়। এই সুদের ঘানি টানতে কিন্তু পরবর্তী বছরে কিন্তু আসলে আবার তাদেরকে এই সুদ শোধ করতে করতে আবার বন্যা আসে, যে কারণে কিন্তু এই যমুনা পাড়ের যারা বন্যা কবলিত মানুষ তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এই অবস্থায় কিন্তু এই সমস্ত বন্যা কবলিত মানুষ কিন্তু দ্রুত কিন্তু যে সরকারি সহায়তা। আব্দুল সামাদ সাইম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সিরাজগঞ্জ থেকে যুক্ত হবার জন্য। দর্শক, নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। সিলেট এমসি কলেজের হোস্টেলে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় ছাত্রলীগ নেতা সাইফুল সহ 9 জনের নামে শাহপরান থানায় মামলা করেছে নির্যাতিতার স্বামী। শুক্রবার রাত 9:30টার দিকে নগরীর বালুচর এলাকায় ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রঞ্জিত সরকারের অনুসারী বলে জানা গেছে। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় এই তরুণী তার স্বামীকে নিয়ে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে ঘুরতে গেলে এই ঘটনা ঘটে। রাজধানীর ওয়ারিতে সংখ্যালঘু মৃত নারী সহ তার পরিবারের নামে মারপিটের মিথ্যা মামলা ও তার 2 সন্তানকে খুন জখমে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শুক্রবার প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিমা রানী দাস ও শিল্পী রবি দাস নামে 2 বোন বংশ পরম্পরায় ওয়ারির রবি দাস পাড়ায় বসবাস করে আসছিলেন। সরকারের কাছ থেকে 100 বছরের জন্য লিজ হিসেবে প্রাপ্ত জায়গাটিতে সম্প্রতি টিনের চালায় জায়গাটিতে ছাদ দিতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরবর্তীতে জানতে পারেন, প্রতিবেশী আলতাফুল হুদা টিটুর মদদে তাদের পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ইউক্রেনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 22 জন নিহত হয়েছে। জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শুক্রবার রাতে দুর্ঘটনায় পড়া অ্যান্টন 26 বিমানটি মোট 27 জন যাত্রী ছিল। 2 জন মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ বাকি 3 জনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। ইউক্রেনের জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিমানটি খার্কিভ বিমান বাহিনী বিশ্ববিদ্যালয় থেকে ক্যাডেটদের একটি প্রশিক্ষণ ফ্লাইটের জন্য নিয়ে আসছিল। খার্কিভের পূর্বাঞ্চলে অবতরণের কিছু আগে বিমানটি বিধ্বস্ত হয়। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। এবার নিউজ 24 স্পোর্টস। লঙ্কা টাস্ক ফোর্সের নীতিমালা না মানলে সিরিজ আয়োজন সম্ভব নয়। এসএলসির প্রধান নির্বাহীর বক্তব্যের পর আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছে বিসিবি। সব ঠিক থাকলে আজ শ্রীলঙ্কা সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি, জানাচ্ছেন পার্থ বণিক। দীর্ঘ 6 মাসের বিরতি কাটিয়ে রবিবারই সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। তবে দেশটির কোভিড টাস্ক ফোর্সের কঠোর নীতিমালায় দিন দিন এই সফর নিয়ে বেড়ে চলছে অনিশ্চয়তা। সবশেষ লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, কোয়ারেন্টিন নিয়ে দেশটির টাস্ক ফোর্সের সিদ্ধান্তই চূড়ান্ত। সিরিজ খেলতে চাইলে তা মানতে হবে বিসিবিকে। Whatever the feedback which we would get from the COVID task force, কোভিড টাস্ক ফোর্সের সিদ্ধান্ত বাংলাদেশকে জানানো হবে। সেই অনুযায়ী তারা যদি প্রস্তুত না থাকে তাহলে সিরিজ স্থগিত করবে শ্রীলঙ্কা। সেক্ষেত্রে একই সাইকেলে আগামী বছর বা তার পরের বছর হতে পারে এই সিরিজ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বোর্ড কর্তৃপক্ষ খুবই আন্তরিক, তাই যারাই আসবে তাদেরকেই শ্রীলঙ্কার কোয়ারেন্টিন নীতিমালা মানতে হবে। during the same cycle, maybe for next year or the following year. শনিবার শেষ হচ্ছে টাইগারদের স্কিল ক্যাম্প। সফরকে সামনে রেখে এতদিন বাংলাদেশের প্রস্তুতি চললেও এই বক্তব্যের পর সিরিজের ভাগ্য এখন অনিশ্চিত। কেননা বিসিবি প্রেসিডেন্ট আগেই জানিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কার শর্ত মেনে সফরে যাওয়া সম্ভব নয়। গেল বুধবার প্রধান নির্বাহীর বক্তব্যেও ছিল নির্ধারিত সময়ে সিরিজ আয়োজনের শঙ্কা।
চারদিকে এত অনিশ্চয়তার মাঝেও বিসিবি অপেক্ষায় আছে লঙ্কান বোর্ডের আনুষ্ঠানিক জবাবের। বিসিবি সূত্রের খবর, সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শনিবার। কোনো কারণে সিরিজ না হলে বোর্ডের আছে প্ল্যান বি। পার্থ বণিক, নিউজ 24। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।